আমাদের যে সকল বোনেরা পড়াশোনা করছে স্কুল কলেজে, তাদেরকে দিয়ে বিভিন্ন অনুষ্ঠানে নাচানো হচ্ছে স্টেজের উপরে। এলাকার সব মানুষ বিভিন্ন অনুষ্ঠানের সামনে বসে থাকে, আর আমাদের বোনদেরকে অর্ধনগ্ন করে ওই স্টেজের উপরে নাচায়। এলাকার চেয়ারম্যান, মেম্বার সব বসে হা করে তাকায় থাকে। বিসিএস ক্যাডার হয়েছে, তো আপনার বিসিএস ক্যাডার দিয়ে কি হলো? যদি সমাজের কোনো উপকার না হয়, রাষ্ট্রের কোনো উপকার না হয়, মানুষের যদি কোনো উপকার না হয়, ওই বিসিএস ক্যাডার, ওই অনার্স পাস, ওই মাস্টার পাস সমাজে থাকার চাইতে না থাকাই ভালো, ঠিক কিনা? মাস্কের কথা অনেকেই জানেন যে ইলন মাস্ক সে বিশ্ববিদ্যালয় থেকে ড্রপ আউট, কিন্তু ওই ব্যক্তি নিজে পড়াশোনা করে রকেট সায়েন্সের মতন বিষয় সে জেনে ফেলছে। সে গিয়েছিল রাশিয়াতে রকেট কিনতে, তো তাকে বিক্রি করে নাই। তখন ইলন মাস্ক প্লেনে বসে সিদ্ধান্ত নিয়েছিল যে আমি নিজে রকেট সায়েন্স পড়ব এবং নিজে আমি সিইও হব, আর আমার আন্ডারে আমি রকেট সায়েন্স নিয়ে যারা গবেষণা করে তাদেরকে আমি চালাবো। ঠিকই সে এত এত বিসিএস ক্যাডার, এত এত শিক্ষিত ব্যক্তি, এত এত সরকারি কর্মজীবী, এত এত অনার্স মাস্টার্স পাস। বাংলাদেশে লাখ লাখ কোটি কোটি অনার্স মাস্টার্স পাস আছে। যেই পরিমাণ বাংলাদেশে অনার্স মাস্টার্স পাস করে প্রতি বছর বের হয়, ইউরোপ আমেরিকার কোনো দেশে এত। যারা জিপিএ 5 পাও নাই তারাও হতাশ হওয়ার কিছু নাই, তোমরাও চেষ্টা করলে ভালো করতে পারবা। তা ওই দিন আমার কাছে একটু খারাপ লেগেছিল যে যদি জিপিএ 5 পাইতাম আগে, তাহলে আজকে হয়তো আমি দাঁড়াইতে পারতাম সবার সাথে, না আমিও জিপিএ 5 পেয়েছি। কিন্তু দেখেন, যখন অনার্স শেষ হলো, এই যে অনার্স শেষ হওয়ার পরে মানে ডিপার্টমেন্টের ফার্স্ট এবং সিজিপিএ 4 আউট অফ 4 আমার আছে এবং আমি ডিপার্টমেন্টে ফার্স্ট হয়েছি। কিন্তু যারা সেদিন দাঁড়িয়েছিল প্রায় 30 থেকে 40 জন, কেউ আমার আশেপাশে ধারে কাছেও নাই। কিন্তু সেদিনকে আমার মন খারাপ হয়েছিল, আর তারা সেদিন খুব আনন্দিত হয়েছিল। এটা জাস্ট আমি উদাহরণ দেওয়ার জন্য বলতেছি। তো আল্লাহ তাআলা একটা পরিকল্পনা করে রেখেছেন যে আমি তখন জিপিএ 5 পাই নাই, এজন্যই যে আমার ভবিষ্যৎ অন্ধকার, বিষয়টা এরকম না। আল্লাহ তখন পরিকল্পনা রেখেছে যে একে এখন একটু খারাপ রেজাল্ট দিলাম, পরবর্তীতে সে আরও চেষ্টা করবে, চেষ্টা করছে সে অনার্সে মাস্টার্সে যে ফার্স্ট হবে। এই পরিকল্পনা কার? আল্লাহ। এটা তো আমি জানি না, এটা তো আল্লাহ জানে যে আমি বান্দাকে কি করব। প্রিয় ভাইয়েরা, তো সুতরাং এই যে আমাদের যাদের রেজাল্ট দিল, আমরা অনেকে হতাশ হয়ে যায়। গতকালকে দেখলাম একজন আত্মহত্যা করেছে, ফেল করেছে, এই জন্য আত্মহত্যা করেছে। এবং গত বছর রেজাল্ট দেওয়ার পরে বাংলাদেশে প্রায় 370 জন স্টুডেন্ট তারা আত্মহত্যা করেছে রেজাল্ট খারাপ হওয়ার কারণে। এমনকি আমাদের বিশ্ববিদ্যালয়ে একজন স্টুডেন্ট, সে ভালো সাবজেক্ট পায় নাই, সায়েন্সের সাবজেক্ট পায় নাই, এই জন্য সে আত্মহত্যা করেছে। আবার দেখেন কত স্টুডেন্ট বিশ্ববিদ্যালয়ে চান্স পাচ্ছে না, এই জন্য সে মন খারাপ, সে আত্মহত্যা করতেছে। সে চিন্তা করতেছে যদি কোনো কায়দায় একটু বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যেতাম। আর ওই ছেলে কি করছে? বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে কিন্তু ভালো সাবজেক্ট পায় নাই, মানে সায়েন্স, আমরা যেটাকে উন্নত মানের সাবজেক্ট মনে করি, এই সাবজেক্টটা পায় নাই, এজন্য সে আত্মহত্যা করেছে। এই গত বছর না তার আগের বছর আমাদের বিশ্ববিদ্যালয়ে। তাহলে চিন্তা করেন, আমি পরিবেশটা বোঝানোর চেষ্টা করছি যে আমরা যেটাকে সফলতা হিসেবে মানদণ্ড দাঁড় করাচ্ছি, যেটা নিয়ে আমি অহংকার করছি, কিন্তু যেটাকে আমি সফলতার মাপকাঠি হিসেবে ধরছি, যেটার কারণে আমি হতাশ হয়ে যাচ্ছি, কিন্তু এইগুলা কি আসলে সফলতার মানদণ্ড না। আমার জন্য কোনটা কল্যাণকর একমাত্র যিনি ভালো জানেন, তিনি কে? আল্লাহ। সুতরাং আমাদের যদি সেই তাকদীরের উপরে, আল্লাহর উপরে বিশ্বাস থাকে, তাহলে আমার তো হতাশ হওয়ার কিছু নাই। কত ফেল করা স্টুডেন্ট, তারা দুনিয়াতে ভালো কিছু করছে না। বর্তমান দুনিয়ার যারা সবচাইতে ধনী ব্যক্তি, এদের অধিকাংশই হচ্ছে বিশ্ববিদ্যালয় থেকে ড্রপ আউট, অর্থাৎ তারা অনার্স কমপ্লিট করতে পারে না, ওই পড়ালেখার মাঝখানেই তারা বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে গেছে। কিন্তু তারা আজকে বিশ্বের সবচাইতে শ্রেষ্ঠ ধনীর তালিকায় তারা নাম লিখিয়েছে। শুধুমাত্র টাকা পয়সার দিক দিয়ে ধনী তা না, এই পর্যন্ত গেছে তারা তো তাদের জ্ঞান আছে এই কারণে। যেমন ইলন মাস্কের কথা অনেকেই জানেন যে ইলন মাস্ক সে বিশ্ববিদ্যালয় থেকে ড্রপ আউট, কিন্তু ওই ব্যক্তি নিজে পড়াশোনা করে রকেট সায়েন্সের মতন বিষয় সে জেনে ফেলছে। সে গিয়েছিল রাশিয়াতে রকেট কিনতে, তো তাকে বিক্রি করে নাই। তখন ইলন মাস্ক প্লেনে বসে সিদ্ধান্ত নিয়েছিল যে আমি নিজে রকেট সায়েন্স পড়ব
এবং নিজে আমি সিইও হব, আর আমার আন্ডারে আমি রকেট সায়েন্স নিয়ে যারা গবেষণা করে তাদেরকে আমি চালাবো। ঠিকই সে ওই কাজ করছে, নিজে পড়াশোনা করছে রকেট সায়েন্সের মতন কঠিন বিষয় বাড়িতে বসে বসে, তারপরে নিজে ওই কোম্পানির সিইও হয়েছে, আর তার আন্ডারে বিশ্বের বিখ্যাত বিখ্যাত সায়েন্টিস্টরা কাজ করে। এখন সে যদি ওই সময় হতাশ হয়ে যেত, আমি বের হয়ে গেলাম বিশ্ববিদ্যালয় থেকে, এখন আমার জীবনে আর কি ঘটবে? তো এর পিছনেও একটা কারণ আছে। এটা যে শুধুমাত্র স্টুডেন্টদের দোষ তাও না, এটা আমাদের অভিভাবকদের দোষ, আমাদের রাষ্ট্রের দোষ, আমাদের যারা রাষ্ট্র পরিচালনা করে তাদের দোষ, যারা আমাদের মিডিয়ায় কাজ করে একইভাবে তারাও দোষী। কারণ আমাদের সামনে এই রেজাল্টটাকে, শুধুমাত্র এই ফলাফলটাকে এমনভাবে উপস্থাপন করা হয়েছে, এটাই হচ্ছে আপনার জীবনের সফলতা, এইটাই হচ্ছে আপনার জীবনের বিফলতা। আপনার জিপিএ 5 হলো, আপনি সফল হয়ে গেছেন, আপনার জিপিএ 5 হয় নাই, আপনি ব্যর্থ হয়ে গেছেন। এটা হচ্ছে আমাদের সমাজের সিস্টেম হয়ে গেছে এখন। এবং শিক্ষা ব্যবস্থাকে, আমাদের যে শিক্ষা ব্যবস্থাটাকে এরকম করে ফেলা হয়েছে যে আমাদের যে শিক্ষার একটা মূল উদ্দেশ্য আছে, সেই শিক্ষার মূল উদ্দেশ্য আমাদের ছাত্রছাত্রী যারা আছে পড়ালেখা করছে তাদেরকে শেখানো হচ্ছে না। তাদেরকে না শেখাচ্ছে বাবা মা, না শেখাচ্ছে টিচার, তাদেরকে বলছে না যে শিক্ষার মূল উদ্দেশ্য কি। শিক্ষার মূল উদ্দেশ্য কি? সরকারি চাকরি পাওয়া? কি কথা বলেন? সরকারি চাকরি পাওয়া, বিসিএস ক্যাডার হওয়া? এটা তো আমাদের শিক্ষার মূল উদ্দেশ্য না। জীবনে কোনোদিন দুনিয়াতে এটা তো শিক্ষার উদ্দেশ্য ছিল না। আমরা ক্লাস 10-এ সম্ভবত একটা প্রবন্ধ পড়েছিলাম, শিক্ষা ও মনুষ্যত্ব, সম্ভবত মোতাহের আলীর লেখা। তো এই শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধে তিনি বলেছেন যে মানুষের জীবন হচ্ছে 2টা তলার ন্যায়, এই যে একতলা আর দোতলা। এখন একতলা থেকে আরেক তলায় উঠতে গেলে কি লাগে? সিঁড়ি লাগে না? তা উনি বলেছেন মই লাগে বা সিঁড়ি লাগে, উনি একটা উদাহরণ দিয়েছেন। তো উনি বলেছেন যে মানুষের জীবন হচ্ছে নিচের তলা আর মনুষ্যত্ব হচ্ছে উপরের তলা। এখন আপনি এই আপনার নিচের তলা থেকে উপরের তলায় উঠবেন, সিঁড়ি লাগবে, অর্থাৎ আপনার ভিতরে মনুষ্যত্ব আনবেন, আপনি ভালো মানুষ হবেন। সেই উপরের তলায় যে উঠবেন, আপনি কি দিয়ে উঠবেন? একটা মই লাগবে, সেই মইয়ের নাম হচ্ছে শিক্ষা। সুতরাং আমাদের শিক্ষার মূল উদ্দেশ্য তো এটাই হওয়া উচিত যে আমি ভালো মানুষ হব। অথচ আমাদের দেখেন, আমাদের দেশের অবস্থা দেখেন, এত বিসিএস ক্যাডার, এত শিক্ষিত ব্যক্তি, এত সরকারি কর্মজীবী, এত অনার্স মাস্টার্স পাস। বাংলাদেশে লাখ লাখ কোটি কোটি অনার্স মাস্টার্স পাস আছে। যেই পরিমাণ বাংলাদেশে অনার্স মাস্টার্স পাস করে প্রতি বছর বের হয়, ইউরোপ আমেরিকার কোনো দেশে এত জনগণ নাই। এত পরিমাণ প্রতি বছর আমাদের দেশ থেকে অনার্স মাস্টার্স পাস করে বের হচ্ছে। অথচ আমার দেশের অবস্থা, দুর্নীতিতে আমরা চ্যাম্পিয়ন হই। আমার দেশের অবস্থা, কোনো জায়গায় আপনি ঘুষ ছাড়া আপনি যাইতে পারবেন না, আপনার কাজ হবে না। তাহলে এই যে যারা এই উপরের জায়গাগুলোতে বসে আছে, ঘুষ ছাড়া আপনার কাজ হচ্ছে না, প্রত্যেকটা জায়গায় দুর্নীতি। এই কাজগুলো কে করছে? এই ঠেলাওয়ালা, কুলি মজুর, এরা করছে। এরা ঘুষ নিচ্ছে। কারা নিচ্ছে? যাদেরকে আমরা শিক্ষিত বলছি, যারা এই যে জিপিএ 5 পেয়ে আমরা গর্ব করছি, যারা ডিপার্টমেন্টে ফার্স্টে আমরা গর্ব করছি, বিসিএস ক্যাডার হয়ে আমি গর্ব করছি যে আমি শিক্ষিত হয়ে গেছি, আমরাই তো সেই দুর্নীতিগুলো করছি। তাহলে আমার শিক্ষার দ্বারা কি হলো? আর আমাদের মিডিয়া, আমাদের টিচার, আমাদের বাবা মা আমাদেরকে যে সমাজের সামনে ফুলিয়ে ফাঁপিয়ে তুলে ধরলো যে আমার সন্তান এইটা হয়ে গেছে, সেটা হয়ে গেছে, সরকারি চাকরি পেয়েছে, বিসিএস ক্যাডার হয়েছে। তো আপনার বিসিএস ক্যাডার দিয়ে কি হলো যদি সমাজের কোনো উপকার না হয়, রাষ্ট্রের কোনো উপকার না হয়, মানুষের যদি কোনো উপকার না হয়? ওই বিসিএস ক্যাডার, ওই অনার্স পাস, ওই মাস্টার পাস সমাজে থাকার চাইতে না থাকাই ভালো, ঠিক কিনা? বন্ধ করে দেন এই সব প্রতিষ্ঠান, বন্ধ করে দেন আপনার পড়ালেখা যদি আপনার দ্বারা মানুষের কোনো উপকার না হয়, আমার দ্বারা যদি সমাজের উপকার না হয়, এটা বন্ধ হয়ে যায়। প্রিয় ভাইয়েরা, এই জন্য আমাদের যাদের বাবা মা আছে, আমাদের সচেতন হতে হবে, আমাদের বুঝতে হবে যে আমাদের শিক্ষার উদ্দেশ্য কি। শিক্ষার ভিতরে নৈতিকতা থাকতে হবে। আজকে দেখেন আমাদের দেশের যে শিক্ষা কারিকুলাম, মানে আপনার আরো চেষ্টা করা উচিত কিভাবে আমি আমার সন্তানগুলোকে নৈতিক করে তুলব। কারণ নৈতিকতা না থাকলে সে দুর্নীতি এগুলা থেকে বাঁচবে কিভাবে? ওই যে শিক্ষিতই হবে কিন্তু দুর্নীতি এগুলা থেকে তো বাঁচতে পারবে না, দেশ গঠন করতে পারবে না। আর আমাদের ষড়যন্ত্র করে উপরস্থ পর্যায়ে যারা আছে তারা চিন্তা করে শিক্ষা কারিকুলাম থেকে এই নৈতিকতা কিভাবে বের করে দেওয়া যায়, এইখান থেকে ধর্ম কিভাবে বের করে দেওয়া যায়।
আপনি নৈতিকতা বের করে দিলেন। এবং আমাদের যারা বর্তমান শিক্ষক হচ্ছেন, অধিকাংশ শিক্ষকের ভিতরে অনেক ভালো শিক্ষক আছেন, এখন অনেক ভালো শিক্ষক আছেন, কিন্তু যে সকল নতুন শিক্ষক হচ্ছেন অধিকাংশ শিক্ষকের ভিতরে এই নৈতিকতা নাই। আজকে বিশ্ববিদ্যালয়গুলোর দিকে তাকান, প্রায় আপনি সংবাদ নিউজে দেখবেন যে অমুক বিশ্ববিদ্যালয়ের টিচার ছাত্রীর সাথে অমুক আকাম করছে, প্রায় দিনই সংবাদে আসতেছে। অথচ শিক্ষক সে তো বাবার মতো হওয়ার কথা ছিল। শিক্ষক তার তো একটা দায়িত্ব আছে। এখন সে নিজেই যদি আকাম করে তাহলে ছাত্রকে সে কি নৈতিকতা শিখাবে? এরপরে এই গত পরশুদিন না তার আগের দিন ভাইরাল হলো যে অনলাইনে ক্লাস নিচ্ছে, ক্লাসের মাঝেই শিক্ষক শিক্ষিকা আকাম করা শুরু করছে। এখন এই যদি হয় একজন শিক্ষক শিক্ষিকার অবস্থা, এখন সেইখান থেকে যে সকল ছাত্রছাত্রীরা ক্লাস করছে তাদের কি অবস্থা হবে? আমাদের স্কুল কলেজগুলোর দিকে তাকান, আমাদের যে সকল বোনেরা পড়াশোনা করছে স্কুল কলেজে, তাদেরকে দিয়ে বিভিন্ন অনুষ্ঠানে নাচানো হচ্ছে স্টেজের উপরে। এলাকার সব মানুষ বিভিন্ন অনুষ্ঠানের সামনে বসে থাকে, আর আমাদের বোনদেরকে অর্ধনগ্ন করে ওই স্টেজের উপরে নাচায়। এলাকার চেয়ারম্যান, মেম্বার সব বসে হা করে তাকায় থাকে, আর শিক্ষকরাও এখান থেকে মজা নেয়। কি আপনাদের খারাপ লাগছে কথাগুলা? আমি জানি খারাপ লাগছে হয়তো, কিন্তু এটা হচ্ছে বাস্তবতা। এই বাস্তবতা যদি আমরা না বুঝি, আপনার আমার সন্তান বড় হবে কিন্তু মানুষ হবে না, অমানুষ হবে। এই বাস্তবতা আমাদের বুঝতে হবে। আজকে আমাদের সন্তানগুলোকে আমরা স্কুল কলেজ বিভিন্ন জায়গায় আমরা দিচ্ছি, কিন্তু শিক্ষকরা কি শেখাচ্ছে তাদেরকে নাচা গানা বেহায়াপনা এইগুলা প্রাইমারি স্কুল থেকেই তাদেরকে শেখানো হচ্ছে। একবার আমাদের এই গত বছর এই জোহান পার্কে আমাদের মাদ্রাসা থেকে আসছে পিকনিকে, তো আমি ওই মাদ্রাসায় আগে পড়াশোনা করছি, এই জন্য এসে আমাকে ফোন দিছে যে তুমি একটু আসো, আসলে সবার ভালো লাগবে, ছাত্রছাত্রীদের সামনে তোমার পরিচয় করাই দেব। তো পরে গেছি, যাওয়ার পরে দেখি পাশে কোন স্কুলের থেকে যেন আসছে তারা পিকনিকে, 2-3টা বক্স নিয়ে আসছে, সম্ভবত ক্লাস হয়তো 5 অথবা 6-এ পড়ে, এর বেশি না। সাথে টিচাররাও আছে। মানে মনে হচ্ছে যে পাগল হয়ে গেছে সবগুলা, এমন ভাবে নাচানাচি করতেছে জোরে সাউন্ড দিয়ে, আশেপাশে কেউ টিকতে পারতেছে না। এখন দেশ তো স্বাধীন, আপনি যে আর কি বলবেন, যে বললে আপনাকে এই উল্টা অবস্থা খারাপ করে দিবে। আশেপাশে সবগুলা শিক্ষক ম্যাডাম সব দাঁড়িয়ে আছে, হা করে দেখতেছে, আর এই ছাত্রছাত্রীগুলো বক্স বাজিয়ে পাগলের মতন নাচানাচি করতেছে, কিন্তু শিক্ষকরা কিছু বলতেছে না। দেখুন, আমার কথা হচ্ছে এই শিক্ষকদের যদি এই অবস্থা হয়, শিক্ষকদের ভিতরেই যদি নৈতিকতা না থাকে, তাহলে তারা সন্তানদেরকে কি নৈতিকতা শেখাবে? তার কিভাবে সন্তানদেরকে মানুষ বানাবে? আজকে আমরা দেখি যে অনেক সময় ছাত্ররা শিক্ষকদের গায়ে হাত তোলে না? অনেক সময় নিউজ দেখবেন যে ছাত্ররা শিক্ষকদের গায়ে হাত তুলছে, যেটা আগে কোনোদিন আপনাদের জামানায় হয়তো আপনারা কল্পনাও করতে পারেন নাই। একজন এলাকায় যদি একজন শিক্ষক থাকতো, অনেক বড় প্রফেসর না, মানে প্রাইমারি স্কুলের একজন মাস্টার, সেও যদি একটা এলাকায় থাকতো, এলাকার সব মানুষ তাকে মানে একজন আলেমের মতন, একজন গুরুর মতন তাকে সম্মান করতো, যে তিনি একজন শিক্ষক, তাকে সেইভাবে মর্যাদা দেওয়া হতো। আর আজকে আমাদের শত শত শিক্ষক প্রফেসর আমাদের এলাকা দিয়ে বসবাস করতেছে, আমরা তাকে সম্মান করতেছি না। এবং আমাদের সন্তানরা অনেক সময় দেখা যাচ্ছে যা তাদেরকে গালাগালি করতেছে, তাদেরকে গায়ে হাত তুলতেছে, এবং গায়ে হাত না তুললেও অগোচরে এখন অধিকাংশ শিক্ষককেই গালাগালি করে ছাত্ররা। মানে গোপনে একটু খোঁজ নিয়ে দেখবেন যে অগোচরে অধিকাংশ ছাত্ররা শিক্ষকদেরকে গালাগালি করে। এই দোষ কার? ছাত্রের দোষ না, আমি মনে করি এই দোষ শিক্ষকের। কারণ শিক্ষক সে নিজেই হচ্ছে অনৈতিক একজন মানুষ, সে নিজেই অপকর্ম করে, নিজের ভিতরেই আদব কায়দা নেয়। সে জানে না যে ছাত্রের সাথে কিভাবে ব্যবহার করতে হয়, ছাত্রের সাথে কিভাবে আচরণ করতে হয়, ছাত্রের সাথে কিভাবে কথা বলতে হয়। এই শিক্ষা শিক্ষকের নিজের ভিতরেই নেই, যার কারণে এই শিক্ষক যখন দুর্নীতিবাজ হয়, যে শিক্ষক বলে যে তুমি আমার কাছে প্রাইভেট পড়বা, তোমাকে নাম্বারটা বাড়িয়ে দিব, আমার কাছে প্রাইভেট পড়বা না, তোমার নাম্বারটা আমি কেটে দিব। এখন একজন ছাত্র যখন দেখে যে আমার শিক্ষক নিজেই হচ্ছে এরকম একটা 2 নম্বর মানুষ, তাহলে তাকে কি আর সম্মান করবে? না, কখনোই সম্মান করবে না। প্রিয় ভাইরা, সুতরাং আমাদেরকে এটা থেকে বেরিয়ে আসতে হবে, এবং সন্তান সন্ততি যারা আমাদের আছে
তাদেরকে বুঝাতে হবে যে সঠিক শিক্ষা কী, শিক্ষার উদ্দেশ্য কী। শুধুমাত্র রেজাল্টের উপরে আপনি তাকে বাহবা দিবেন, আর রেজাল্ট খারাপ করলে আপনি মনে করবেন যে সে ধ্বংস হয়ে গেছে, এটা উচিত না। সন্তান খারাপ রেজাল্ট করেছে, আপনি বোঝার চেষ্টা করেন যে আসলে তার ভিতরে কী যোগ্যতা আছে। আজকে আমাদের মা বোনেরা প্রাইভেট পড়ায় হচ্ছে ক্লাস 1-এ পড়ে, 2-তে পড়ে, 1-এ 2-তেও না, মানে 1-এ 2-র আগের ওই যে প্রি না কি বলে ওইটাকে, কিন্ডার গার্ডেন, সেইখানে পড়ে। তার জন্য 2টা-3টা শিক্ষক নিয়োগ দেয়। মানে এক তো সে সকালবেলার থেকে দেখা গেল দুপুর পর্যন্ত কিন্ডার গার্ডেনে যে পড়ালেখা করতেছে, তারপরে আবার টিউশনি মাস্টার আছে 2-3টা। এখন এই যে টিউশনি মাস্টার দিয়ে পড়াচ্ছে, তার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে যে আমার সন্তানকে 100-র ভিতরে 100 পাইতে হবে, 100 তাকে ক্লাসে ফার্স্ট হইতে হবে। ক্লাসে ফার্স্ট না হইলে ওই শিক্ষকেরও অবস্থা খারাপ, আর ওই সন্তানেরও অবস্থা খারাপ যে তুমি কেন ফার্স্ট হইতে পারলে না। কিন্তু কোনো বাবা মা সন্তানের কাছে এটা জিজ্ঞাসা করে না যে বাবা তুমি যে এই যে একটা ক্লাস পার করলে, কিংবা তুমি যে এই শিক্ষকের কাছে পড়ছো, আসলে তুমি কতটুকু শিখেছো, কি কি তুমি শিখেছো, কি কি যোগ্যতা অর্জন করেছো, তুমি কিভাবে মানুষের সাথে আচরণ করো, মানুষের সাথে কিভাবে কথা বলো, মুরব্বীদের সাথে কিভাবে কথা বলো, সমাজে কিভাবে চলাফেরা করো। দেখি এই জিনিসটা একটু সন্তানের কাছ থেকে দেখি আসলে সেই জিনিসগুলো শিখতেছে কিনা। না, বাবা মারা এটা দেখে না। বাবা মা দেখে যে সে ক্লাসে ফার্স্ট হইতে পারতেছে কিনা। ফার্স্ট হইতে পারলো না, তোমার অবস্থা খারাপ, তোমার খাবার বন্ধ করে দিব, এটা করবো সেটা করবো। আরে ভাই, সবার তো এক যোগ্যতা থাকবে না। সবার কি এক যোগ্যতা থাকবে না? সবার তো এক যোগ্যতা থাকবে না। কারোর মুখস্থ শক্তি ভালো, আবার কারোর বুঝ শক্তি ভালো, কারোর গবেষণায় ভালো। যেমন আপনি যদি আমারে বলেন যে ভাই তোমার বিসিএস ক্যাডার হইতে হবে, এখন বিসিএস ক্যাডার হইতে তো সারাদিন মুখস্থ করা লাগে। এখন মুখস্থ করতে গেলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে, আমার আপনি মাইরেও মুখস্থ করাইতে পারবেন না। কিন্তু আপনি আমাকে একটা গবেষণার বিষয় দেন যে এটা আপনার বুঝতে হবে, সুন্দর করে বুঝে তারপরে আপনার লিখতে হবে। যেমন আমি এই যে অনার্সে পরীক্ষা দিয়েছি, জীবনে আমি মুখস্থ করে আমি কোনোদিন পরীক্ষা দেই নাই। পরীক্ষার আগের রাত্রেও আমি মুখস্থ করি না, নোট করি, নোট করে জিনিসটা বুঝি, ওই বুঝ অনুযায়ী আমি লিখে দিয়ে চলে আসি, শেষ। তো এখন এক একজনের এক একটা কোয়ালিটি থাকে। তো এখন আপনার সন্তানের একটা কোয়ালিটি আছে, এখন আপনি তার উপরে আর একটা চাপাই দিচ্ছেন, তাহলে তো হবে না। এবং আপনি ওইটা না করতে পারলে আপনি মনে করতেছেন যে আপনার সন্তান মনে হয় ধ্বংস হয়ে গেল। তারপরে আপনি তাকে চাপ দিচ্ছেন, আপনার সন্তান হতাশ হচ্ছে, এরপরে সে যে আত্মহত্যা করছে, এরপরে আপনি কান্নাকাটি করছেন। প্রিয় ভাইরা, আমাদেরকে এগুলা থেকে বের হয়ে আসতে হবে। আমরা আসলে তাকদীর সম্পর্কে আলোচনা করতে চেয়েছিলাম। আগামী জুমায় আমরা ইনশাল্লাহ এই তাকদীরের মাসআলার বিস্তারিত আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। হাযা মা ইলমুন ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু আলাইহি ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।